সৃজিত মুখোপাধ্যায় মানে কি হ্যাঁ বলবো? না না, একদম না। নাও হয়েছে, শ্রীচক্রের সঙ্গে নাও হয়েছে। কোনো পরিচালককে না বললে পরে কাজ পাবো কিনা এই ভয় ছিল। 100 বার সেটা যে এখনো আর নেই সবারই থাকে। অ্যাকচুয়ালি পরম সব থেকে বেশি স্যাটিসফাইড যে যে রোলটা করে সেটা হচ্ছে পরিচালকের রোলটা করে। এটা সত্যি কথা, যেটা হয়তো আগে বলতে আমি একটুখানি দ্বিধা করতাম, যে ফোকাসটা কিন্তু গত 1.5-2 বছর ধরে আমার পরিচালনা বা প্রযোজনা এবং কোনগুলোতে অভিনয় করব সেগুলো, সেই ব্যাপারে আমার একটু বাছবিচারটা আগের থেকে একটু বেড়ে গেছে এখন। সত্যি আর মিথ্যের লড়াই আজীবন রয়েছে, আর নতুন এটা কোনো বিষয় না। কিন্তু এবার সিনেমার মাধ্যমে সত্য মিথ্যের লড়াইটা অবশ্যই, সেখানে তুমি একজন সদস্য, এখানে সত্যি মিথ্যের একটা বিবেচনা চলছে অন স্ক্রিনে। তো এই বিবেচনায় তুমি কিভাবে সঙ্গী হবে? সুজিতের অনেক ছবির মধ্যে, মানে আমি অনেকগুলো ছবি করেছি, তার মধ্যে 2-3টে এরকম ছবি হচ্ছে যেগুলোতে আমি একেবারে শেষ মুহূর্তে প্রবেশ করেছি। আহ অনেকটা ছাই ফেলতে ভাঙা কুলোর মতো। আহ তার মধ্যে চতুষ্কোণ একটা। জুলফিকারও জুলফিকার, না জুলফিকারটা একটু অন্য। জুলফিকারে আমার একটি অন্য চরিত্র করার কথা ছিল, শেষ মুহূর্তে আমি একটু অন্য চরিত্র অভিনয় করি। জুলফিকার করার কথা আমার শুরু থেকেই ছিল। বাট সেটাই আমার পছন্দ, মানে আমি ব্যক্তিগতভাবে বলে ফেললাম পছন্দ হয়েছিল, কারণ অনেকেরই হয়েছিল। চতুষ্কোণের কথা তো ছেড়েই দিলাম। চতুষ্কোণ তো মানে আমার অভিনয় করা ছবিগুলির মধ্যে সব থেকে, মানে আমি যদি আমি 5টা ছবি বাছি যেগুলোতে আমার অভিনয়ের জন্য অনেক প্রশংসা পেয়েছি মানুষের কাছ থেকে, তার মধ্যে নিঃসন্দেহে চতুষ্কোণ একটা। সো এটাও আশা করি তাই হবে। এটাও একেবারে 11th আওয়ারে আমার প্রবেশ। এটাতেও আমাকে আগে অন্য 2-1টা চরিত্র অফার করা হয়েছিল, সেগুলি আমার খুব একটা আহ, মানে উপযুক্ত মনে হয়নি, কাজে আমি ধরে নিয়েছিলাম যে এই ছবিটি আমি করছি না। আহ, হঠাৎ করেই 11th আওয়ারে আমাকে বললো যে না, তোকে ওটাই করতে হবে, তুই কর। তা আমি আর আহ, তখন করলাম, এবং আমি ওর কাছ থেকে যেভাবে ও ভেবেছি সেটার ব্রিফটা নিলাম। এই ছবিটির একটি বিশেষত্ব হচ্ছে, খুব কমই হয় যে এখন ছবির শুট শুরু করার আগে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা বসে 6-7 দিন রিহার্সাল করে নাটকের মতো। এটা খুব কম হয়, কিন্তু যেহেতু এটা একটি নাটকের অ্যাডাপ্টেশন, সেই কারণে আহ এক্ষেত্রে সেটা ভীষণভাবে করা হয়েছে ছবিটির ক্ষেত্রে। তো ছবিটি প্রায় মানে ওই রিহার্সালেই প্রায় তৈরি করা হয়ে গেছিল আর কি, অলমোস্ট বলা যেতে পারে। আহ আমরা ফ্লোরে গিয়ে শুধু এক্সিকিউট করেছি জিনিসটাকে। কর্মের ক্ষেত্রে মানে পরম চট্টোপাধ্যায়ের দিক দিয়ে একটা জিনিস জিজ্ঞেস করবো যে তোমার ক্ষেত্রে কিছু সত্যি যদি জিজ্ঞেস করি, সেখানে প্রথম সত্যি হলো যে সৃজিত মুখোপাধ্যায় মানে কি হ্যাঁ বলবো? না না, একদম না। নাও হয়েছে, শ্রীচক্রের সঙ্গে নাও হয়েছে। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে সৃজিত এখনো অব্দি খুব 2-1টা যেগুলোতে না বলেছি সেগুলো ছাড়া, আহ ও এখনো অব্দি যেগুলো, মানে আমি বলছি, আমি উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আহ শাহজাহান রিজেন্সি একটা চরিত্র আমায় করতে বলেছে, আমি বললাম, না ওটা আমি করবো না, থাক ছবিটা করবো না। এটাই তো না বলা। বাট হি অলওয়েজ কেম ব্যাক উইথ আনাদার বেটার পার্ট। এটার ক্ষেত্রেও তাই। তো ও খুব কমই এমন হয়েছে যেটা আমি না বলেছি এবং না হয়েই থেকে গেছে সেটা। এবং ও সচরাচর এরকমই চরিত্র আমার জন্য এনেছে যেখানে না বলার সুযোগও খুব একটা, মানে হেমলক সোসাইটিকে তো আর না বলবে না কেউ, বা চতুষ্কোণের জয়ব্রতকে তো আর কেউ আর না বলবে না। তো সেটাই ব্যাপারটা এরকম। পরমের ক্ষেত্রে এখন বলবো না, বাট একটা সময় কি ছিল পরমের ক্ষেত্রে যে কোনো পরিচালককে না বললে পরে কাজ পাবো কিনা এই ভয় ছিল। 100 বার সেটা যে এখনো আর নেই সবারই থাকে। আহ সেটা সবসময়তেই থাকে। সেটা সেই ভয়টাকে বা সেই ইনসিকিউরিটিটাকে জয় করার স্টেজটা আসে কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। আহ, সেই সেই ইনসিকিউরিটিটা হয়তো বা কিছুটা হলেও কাটিয়ে উঠেছে। কিন্তু এটা সত্যি, মানে এটা না বলে কারোর ইগো যদি হার্ট হয় সেভাবে, তাহলে হতে পারে সেই জিনিসটা, সেটা সেটা অসম্ভব কিছু না। নিজের কোনো কাজ বা নিজের হয়তো কোনো পরিচালনা বা কোনো স্ক্রিপ্ট ডিরেক্টরকে, সরি প্রডিউসারকে যদি বোঝাতে হয় বা সেটা কনভিন্স করে সেই কাজটাকে জয় করতে হয়, অনেক সময় মিথ্যের সাহারা নিতে হয়েছে প্রণবকে। মিথ্যে বলবো না, অর্ধসত্যের মানে সাহায্য নিতে হয় অনেক সময়। মানে যেরকম মানে ইন্ডাস্ট্রিতে মিথ্যে বলতে হয় না। 100 বার, মানে এটা সব যে কোনো ইন্ডাস্ট্রিতে, মানে এটা বলাই বাহুল্য। শুধু সত্যির উপর পৃথিবী চলে না, এটা সবাই আমরা জানি কম বেশি। এটা নিয়ে মানে তর্ক করে বা এটা নিয়ে বোকা সেজে কোনো তো লাভ নেই। আহ মানে মিথ্যের সাহায্য কখনো নিতে হয়নি, কিন্তু অর্ধসত্যের সাহায্য নিতে হয়েছে।
কেউ হয়তো আমাকে, আমি একটা জিনিস বানাতে চাইছি, আমাকে কেউ জিজ্ঞেস করলেন যে আচ্ছা এটা তুমি অমুক সময় বানাতে পারবে। এবার আমি জানি মাথার মধ্যে আমি ওই সময় বানাতে পারবো না, তার কারণ আমার ওই সময় অন্য একটা জিনিস আছে, বাট আমি হয়তো বলেছি যে হ্যাঁ পারবো, এরকম হয়েছে। আর মানে পরিচালকের ক্ষেত্রে যেটা থাকে, তুমি নিজে পরিচালনা করো, সেখানে পরিচালককে ইনপুট দিতে গিয়ে তোমার কোনো ভয় থাকে যে হ্যাঁ উল্টে খারাপ কোনো রিভিউ আসতে পারে, কারণ পরিচালককে পরিচালনা শেখাচ্ছে? আমি ইউজুয়ালি করি না, একটা সময় করতাম, খুব এখন একদম করি না। কেন? তার কারণ আমি দেখেছি অনেক ক্ষেত্রে এটা তুমি যেটা বলছো সেটা আহ, মানে মনের মধ্যে নিয়ে না? সঠিকভাবে ল্যান্ড করে না জিনিসটা। তো এবং আমি এটাও ভেবে দেখেছি যে আমি যখন একজন পরিচালক হিসেবে কাজ করি, সেখানে আমি যদি এরকম অভিনেতাকে নিই যারা পরিচালনাও করেন, তারা যদি আমার কাজে এসে মানে কি বলবো নাক গলাবার চেষ্টা করেন, আমার তো বিরক্ত লাগবে। মানে এমপ্যাথিটা বুঝে গেছে। হ্যাঁ, আমার এমপ্যাথিটা হয়েছে, বুঝে যায়নি, এমপ্যাথিটা হয়েছে, এমপ্যাথাইজ করি আমি। তো আমি ওই জন্য আমি করি না usually। কি করতে হবে বলো, করে দিচ্ছি, মানে সেখানে আমার নিজের ভাবনাটাকে আমি হ্যাঁ, এখন কোথাও যদি দেখি একেবারে নবীন পরিচালক বা মানে পরিচালক, সে কিছু করে উঠতে পারছে না, সেটাই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, কাজটা হচ্ছে না, প্রচন্ড কনফিউশন চলছে, কাজটা আটকে পড়ে আছে, তখন গিয়ে দাঁড়া আমি করে দিচ্ছি। সেটা সেটা এক জিনিস, বাট যদি অভিজ্ঞ মোটামুটি পরিচালক হন, তারা যদি তাদের মতো করে ছবি বানান, সেখানে আমি একদম ঢুকি না। একটা সময় ঢুকতাম, আমি একদম বন্ধ করে দিয়েছি। পরম কি বর্তমানে যে রোলস গুলো করছে খুব স্যাটিসফাইড? অ্যাকচুয়ালি পরম সব থেকে বেশি স্যাটিসফাইড যে রোলটা করে, সেটা হচ্ছে পরিচালকের রোলটা করে। আহ, আহ, আমি আমার 2 দশকেরও বেশি সময় ধরে অভিনয় করা, তার জন্য যেটুকু পরিচিতি, যেটুকু ভালোবাসা মানুষের কাছ থেকে পেয়েছি, তার জন্য আমি ঈশ্বরের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, দর্শকদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। তারা এতটা ভালোবাসা আমাকে দিয়েছেন, দিয়ে চলেছেন, এবং আগামীতেও দেবেন আশা করি, কারণ আমি অভিনয় ছেড়ে দিচ্ছি না কখনোই, ছেড়ে দেওয়ার কোনো অভিপ্রায় আমার নেই। কিন্তু এটা সত্যি কথা, যেটা হয়তো আগে বলতে আমি একটুখানি দ্বিধা করতাম, যে ফোকাসটা কিন্তু গত 1.5-2 বছর ধরে আমার পরিচালনা এবং প্রযোজনা, এবং সে সবসময়তেই বলেছি ছবি বানানো আমার প্রথম ভালোবাসা। আহ, একটা সময় জীবনে, একটা সময় বা একটা বয়স আসে যখন সিদ্ধান্ত নিতে হয় যে কোনটা কতটা ফোকাস পাবে, কোনটা কতটা প্রায়োরিটি পাবে। তো এখন ডেফিনেটলি পরিচালক এবং প্রযোজক পরমের একটা বেশি প্রায়োরিটি পাচ্ছে সে। তার মানে এই নয়, অনেকেই এটা শুনে বলে এই তুই কিন্তু অভিনয় করা তুমি কিন্তু অভিনয় করা ছেড়ে দিও না। না, কেউ একদম ছেড়ে দিচ্ছে না, কিন্তু কোনগুলোতে অভিনয় করব সেগুলো, সেই ব্যাপারে আমার একটু বাছবিচারটা আগের থেকে একটু বেড়ে গেছে এখন আর কি। যেহেতু ফোকাসটা অনেকটাই পরিচালনা এবং প্রযোজনায় শিফট করে গেছে। একটা অভিনেতা যে অনেক অল্প বয়স থেকে কাজ করছে, তার এডুকেশন লেভেলও আছে। তোমার নিজের যদি বলে, তোমার ক্ষেত্রে তুমি পড়াশোনাটা অনেক অল্প বয়স থেকেই করে যাচ্ছ, সিনেমা নিয়ে করে গেছো, সেখানে তোমাকে খুব অল্প বয়সে স্ক্রিনেও আমরা দেখেছি। তো সেখানে একটা এডুকেটেড অ্যাক্টর বা শিল্পী যদি বলা যায়, সে অনেক বড় স্টার হলো না, হয়তো সুপারস্টার তকমা পেল না, বাট সে স্টার। আর অনেকে হয়তো অত হোমওয়ার্কে নেই কিন্তু সুপারস্টার। এই অভিনেতা সুপারস্টার তকমাটাকে কিভাবে দেয়? সবসময়তেই থাকবে এটা, সবসময়তেই থাকবে, এটা নিয়ে কোনো মানে আপত্তি, মন খারাপ, ঈর্ষা, কেন হলো না, কেন হলাম না, এগুলো ভাবা মানে নিজের মূর্খতার পরিচয় দেওয়া, এটা কিচ্ছু না। আহ পৃথিবীর সব থেকে বিখ্যাত সাহিত্যকর্মগুলো থেকে খুব ভালো ছবি তৈরি হয়, পৃথিবীর খুব সাধারণ সাহিত্যকর্মগুলো থেকে দুর্দান্ত ছবি তৈরি, ছায়াছবি তৈরি হয়েছে। হ্যাঁ, এটা সুপারস্টার হওয়াটা একটা অন্য জিনিস, ভালো অভিনেতা হওয়াটা একটা অন্য জিনিস। হ্যাঁ, এবার ভালো অভিনেতার যদি একটা পরিচিতি তৈরি হয়, সে যদি তার যদি একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়, যেটা যেটা আমার মতো লোকের একটা আছে, সেটা নিয়ে আই এম ভেরি হ্যাপি, অ্যাবসলিউটলি। কেন আমি ভালো অভিনেতা, আমি তো অমুকের থেকে ভালো অভিনেতা, তাহলে আমি সুপারস্টার কেন হলাম না, এটা যদি ভাবতে বসি, তাহলে এটা খুব সেলফ ডিস্ট্রাকটিভ একটা ভাবনা, যেখানে আমি নিজের ক্ষমতাকে ছোট করছি, মানুষ যে ভালোবাসাটা আমাকে দিয়েছেন সেটাকে ছোট করছি, এবং অন্য লোকটা, মানে সে যে গুণের জন্যই হোক না কেন, যে সুপারস্টার হয়েছে, সেই গুণটাকে যে মানুষ চিনতে পেরেছেন, সেটার জন্য যে তাকে ভালোবাসা দিয়েছেন, মানুষের সেই ভালোবাসাটাকেও ছোট করছে, প্রশ্নই উঠতে পারে না। সত্যি বলে সত্যি কিছু নেই, এই যে কথাটা এখানে প্রেজেন্ট করা হচ্ছে, তুমি সাধারণত সত্যি বলে সত্যি কিছু নেই মানো? উত্তরাধুনিক সময়ে ডেফিনেটলি, তার কারণটা হচ্ছে আজকে সত্যিটা যাচাই করার প্রয়োজন পড়ে না। এমনিতেই সত্যি জিনিসটা কে কোন দিক থেকে দেখছে, মানে একটা ঘটনা খুব সহজ, মানে তুমি বলবে এই বোতলটা
অর্ধেকটা ভর্তি, আমি বলবো অর্ধেকটা খালি, বা উল্টো আমি বলবো অর্ধেকটা ভর্তি, তুমি বলবো অর্ধেকটা খালি। তো Representation-টা দুনিয়া আর আলাদা, একই ঘটনা নানা নানা ভার্সন হতে পারে। আর আজকের দুনিয়াতে যেখানে সোশ্যাল মিডিয়াতে, সমাজ মাধ্যমে তুমি যদি একটা জাস্ট কথা ছেড়ে দাও যে সূর্য আজকে পশ্চিম দিকে উঠেছিল, তো এটা যদি জনপ্রিয়তা পায় তোমার কথাটা, লোকে যাচাই করতে যাবে না কথাটা সত্যি না মিথ্যা। লোকে পালে পালে ওটার দিকে ছুটবে, সমস্ত, তোমরাও খবর করবে এটা নিয়ে, হ্যাঁ সবাই খবর করবে এটা নিয়ে। নিজেই হ্যাঁ, বলে গিয়েছেন যে ফিকেল মাইন্ডেড মানুষ। অ্যাবসলিউটলি। তো মানে ওটা মানে ওটা হচ্ছে যে সত্যি 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 জিনিসটা সত্যি সত্যি প্রচন্ড ভাবে ফিকেল হয়ে গেছে এখন। সত্যি যাচাইয়ের প্রয়োজন পড়ে না, সত্যি বলে বাজারে কিছুটা ছেড়ে দিলে হয়, সেটা সেটা সত্যি হিসেবে মান্যতা পেয়ে যায়। সেটা জনপ্রিয়তা দিয়ে, সেটা যদি জনপ্রিয়তা পায় জিনিসটা, গরম হয়, যদি লোকে যদি খায় এটা, তাহলে সেটা সত্যি বলে ধার্য করা হয়। সেটা সত্যি 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 কিনা সেটা কেউ মাথা ব্যথা কারোর থাকে না। আলাপচারিতা বা পরমের অনেক সত্যি কথা আমরা শুনলাম সোজাসুজি। সত্যি বলে সত্যি কিছু নেই। আর অবশ্যই তোমার বার্তা দর্শক আছে। সত্যি বলে সত্যি কিছু নেই, যেখানে আমি অভিনয় করেছি, এটি রুকা হওয়া, ভীষণ শক্তিশালী অভিনেতা অভিনেত্রী এই ছবিতে আছেন, অবশ্যই দেখতে আসবেন। আর 31শে জানুয়ারি আমার পরিচালিত একটি ছবি মুক্তি পাচ্ছে, যার নাম এই রাত তোমার আমার, যেখানে দুজন প্রবাদ প্রতিম অভিনেতা অভিনেত্রী অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত অভিনয় করেছেন। তাদেরকে পরিচালনা করার সৌভাগ্য আমার হয়েছে। এই ছবিটিও আপনাদের বড় পর্দায় এসে দেখার জন্য অনুরোধ জানাতে চাই। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে নতুন ছবির জন্য, পরিচালনার জন্য।